আসবেন বলেছিলেন শুরু করব মা ও শিশু স্বাস্থ্য। এখানে একটি নাটক হবে, মান ওই নাটকটি করবে, তাদের কুশীলবরা নাটকটি করবে। সবাইকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মা ও শিশু স্বাস্থ্য, নাটকটির নাম মা ও শিশু স্বাস্থ্য। মাঠের পক্ষ থেকে সমস্ত 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রদ্ধেয় ব্যক্তিদের আমরা আমাদের মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধেয় ব্যক্তিদের জানাই নমস্কার, বন্ধুদের ভালোবাসা এবং ছোট ছোট ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এই মাঠের পরিচালনায় এখানে একটি ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির আরম্ভ হতে চলেছে। আপনারা হয়তো জানেন যে আমাদের সাঁকরাইলও উদ্বোধন হবে। আমরা আজ এখানে আমাদের উদ্বোধন হচ্ছে এই মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের পরিচালনায়, এবং সেই সংস্থার পক্ষ থেকে আমরা আজকে আপনাদের কাছে একটি মনোরম নাটক পরিবেশন করব, যেটা লেখা হয়েছে মা ও শিশু নিয়ে। নাটকটির নাম এখনো আঘাত। আমরা শুরু করব আমাদের আজকের নাটক। আমরা গাই মানুষের গান, আমরা গাই ওদের গান, আমরা গাই মানুষের গান, আমরা গাই ওদের গান। কালো মানুষগুলো লিখে মাটির ধুলো, গলায় মাটির ধান, আমরা গাই ওদের গান, আমরা গাই মানুষের গান, আমরা গাই ওদের গান। জীবন যাদের
মুখোপাধ্যায় রচিত নির্দেশিত মাধ্যম আনন্দর্শক নিত্যানন্দ রাজ পরিচালিত আজকের নাটক এখনো আধার। আমরা শুরু করছি আজকের নাটক এখনো আধার। আধার আছে মানুষের এখনো আধার আছে মানুষের মনে। জরুরি কথা বলে কখন গেছি ভুলে, জরুরি কথা বলে কখন গেছি ভুলে, যখন মনে ছিল যে এখনো আধার, এখনো আধার, এখনো আধার আছে মানুষের মনে। এখনো আধার, এখনো আধার। কোথাও মাকে ভুলে শিশুকে কোলে তুলে, কোথাও মাকে ভুলে শিশুকে কোলে তুলে, কোথাও শিশু এখন হারায় অধিকার। এখনো আধার, এখনো আধার, এখনো আধার আছে মানুষের মনে। এখনো আধার, এখনো আধার। আজকে মোরা তাই যা কিছু বলিতে চাই, আজকে মোরা তাই যা কিছু বলিতে চাই, সবই যে শোনা কথা তবু শোনার গান। এখনো আধার, এখনো আধার, এখনো আধার আছে মানুষের মনে। এখনো আধার, এখনো আধার। শুরু হলো এখনো আধার, এখনো আধার। শুরু হলো মনিকাদি, ও মনিকাদি, বাবা বলে গানে যে একেবারে মশগুল, এত করে ডাকছি তবু তুমি শুনতেও পাচ্ছ না। ও মা, তাই নাকি বিনয়? তুমি খুব ডাকছিলে বুঝি? ইস, কি লজ্জার কথা। আরে না না, এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আসলে কি জানো বিনয়, গান গাইলে না আমি নিজেকে হারিয়ে ফেলি। আসলে আমার গান তো আমার নিজের সাথে কথা আলাপচারিতা, তাই আমার মনের কথাগুলি আমার গানের মধ্য দিয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, সেই জন্য তো ওই বিশুদার সঙ্গে তোমার এত ভাব। হয়তো তাই, তবে বিশুদা অনেক বড় মাপের মানুষ। মানুষের মঙ্গলের জন্য সব ছাড়া এক ভবগুলি সন্ন্যাসী, অদ্ভুত মানুষ। লোকে বলে পাগল, বিশু পাগল। এমন মানুষ যে এই অভাগা বাঙালির ঘরে ঘরে কেন জন্মায় না? হ্যাঁ, তাই তো তুমি তাকে আদর করে ওই পাগল ভাই বলে ডাকো, তাই না মনিকাদি? হ্যাঁ তাই, ও আমার বড় আদরের পাগল ভাই, আমার জন্ম জন্মান্তরের ভাই। আর শুধু আমি কেন, ও সমস্ত দুঃখী মানুষদের অবলম্বন, তাদের অন্তরে এক ঘুম ভাঙার গান। হ্যাঁ, তাই তো বিশুদা যখন পৌষের গান গায় তখন মনে হয় যেন ঘরে ঘরে নবান্নের বার্তা পৌঁছে দিচ্ছে। থাক, বিশুদার কথা থাক, তোমার কথা বলো। কেমন আছো তোমরা সব? তোমার মা, বাবা, স্ত্রী? সবাই ভালো আছে, সবাই ভালো আছে মনিকাদি। ওই শুধু শুধু কি শুধু? না, ওই আমার স্ত্রী। বিনয় বলো, কি হয়েছে তোমার স্ত্রী? না মানে আসলে
পরীক্ষা করাতে বললেন সেটাও করেছি, দেখা গেল পজিটিভ। অর্থাৎ বাচ্চা আসছে। তাহলে কি এবার হবু মায়ের যত্ন শুরু করে দাও, আর কি কি করতে হবে আমি এক এক করে সব বলে দেব। তা তো দেবে, কিন্তু জানো কি মনিকাদি, এই প্রথম বাস হতে যাচ্ছি তো, তাই শরীরে কেমন একটা টান উত্তেজনা, একটা টান শিহরণ। একটা ছোট্ট শরীর আমার গলা জড়িয়ে ধরে আধো স্বরে বাবা বলে ডাকছে। কি অবাক কাণ্ড, তাই না মনিকাদি? হ্যাঁ তাই, কিন্তু তার আগে ভেবে দেখেছো ওই একটা শরীরের মধ্যে ওই তুলতুলে ছোট্ট শরীরটা কিভাবে দিলে দিলে গড়ে উঠছে? হ্যাঁ, ভাবছি সব ভাবছি। ওই একটা রক্ত আর মাংস আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বড় হচ্ছে, হাত গজাচ্ছে, পা গজাচ্ছে, চোখ কান নাক মুখ সব তৈরি হয়ে যাচ্ছে। তারপর ওই প্রাণ পাখিটা কখন ফুরুত করে যে ঢুকে যাচ্ছে। পাগল ভাই, পাগল ভাই, তুমি মানুষের মনের কথা পড়তে পারো? আসলে তুমি আসার আগে না ওই পাখিটার দেহে প্রাণ আসার কথাই বলছিলাম কি না, তাই বলেন স্যার, ও কথা আর বলে নাকি? আসলে বিনয় গো, আমাদের বিনয় বাপ হতে যাচ্ছে। এটা কি হলো পাগল ভাই? বাচ্চা আসার আগে তুমি কি করে জেনে গেলে যে ও ছেলেই হবে? তবে তাহলে কেষ্ট ঠাকুরের বদলে আমাদের রায় গো, বৃন্দাবনের রায়। জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, আমরা গায়ের রায় আমাদের, আমরা গায়ের রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। হ্যাঁ, এইবারে ঠিক হয়েছে। তা বিনয়, তুমি দিদি ভাইয়ের কাছে জেনে নিয়েছো তো মাতৃত্বকে সুনিশ্চিত করতে তোমায় কি কি উপায় অবলম্বন করতে হবে? হ্যাঁ, ওই সেই বিষয়েই তো আলোচনাটা শুরু হয়েছিল। আরে শুরু কি হয়েছিল শেষ করে ফেল। এইসব জরুরি কথাগুলো একদম মনের মাঝে গেঁথে রেখে দাও। না দিদি ভাই, তুমি তোর কথাগুলো এক এক করে বিনয় ভাইকে বলো তো। হ্যাঁ, এক হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নাম নথিভুক্ত করাও। দুই, দুটো টিটেনাস ইঞ্জেকশন দাও। 3, নাম নথিভুক্তির পর 3 বার হবু মায়ের স্বাস্থ্য পরীক্ষা করাও। 4, 100টা আয়রন ট্যাবলেট দাও। 5, দিনে অন্তত একবার বাড়তি খাবারের ব্যবস্থা করাও। 6, রাতে 6 ঘন্টা আর দিনে 2 ঘন্টা বিশ্রামের কিন্তু অবশ্যই প্রয়োজন। আর 7 হচ্ছে আর 7, কোথায়? আরে বিনয় ভাই, আরে বসে পড়লে ওঠো। বসে পড়েছি কেন? বসছি কি আর সাথে? তোমরা যা সব ধারাপাত শুরু করেছো, 1, 2, 3, বাপরে বাপ, তোমাদের ওই ভাবনার কথাগুলো আমার মাথার মধ্যে গুঁতোগুঁতি শুরু করেছে। তবে হ্যাঁ, দুটো কথা আমার পরিষ্কার মনে। বলো, বলো। 100টা
খুলবো না গো, গান গিয়ে গান খুলবো। কেমন ভাই বলো? আচ্ছা দিদি ভাই, তুমি তোমার সেই একের ঘরের নামটা না একবার বলো তো। একের ঘরের নামটা এক একে এক দুই একে দুই, এটাই তো? হ্যাঁ ওটাই, কিন্তু তুমি একটু সুরে বলো, একটু সুরে বলো। এক একে এক দুই একে দুই, এক একে এক দুই একে দুই। শোনো শোনো বিনয় বাবু তোমার দুটি কাজ, আরে শোনো শোনো বিনয় বাবু তোমার দুটি কাজ, গর্ভধারণ নথিভুক্ত করাও তুমি আজ। আরে শোনো শোনো বিনয় বাবু তোমার দুটি কাজ, গর্ভধারণ নথিভুক্ত করাও তুমি আজ। চলতি মাসের ইঞ্জেকশন দুটি হবে নিতে, আরে চলতি মাসের ইঞ্জেকশন দুটি হবে নিতে, ঠিক সময়ের ব্যবধান থাকে যেন তাতে। বাবা এত ভারী বোঝা মনে রাখা সোজা। তিন একে তিন, চার একে চার, তিন একে তিন, চার একে চার। এই কথাটি যেন মনে হয় আটছান, এই কথাটি যেন মনে হয় আটছান। 100টা আয়রন ট্যাবলেট খাওয়া যে দরকার, তার সঙ্গে দরকার একটি বারের বেশি খাওয়া, তার সঙ্গে দরকার একটি বারের বেশি খাওয়া, না হলে যে মেয়ের তার হয়ে যাবে খাওয়া। 100টা আয়রন বড়ি দিনে একবার বেশি খাওয়া। 100টা আয়রন বড়ি দিনে একবার বেশি খাওয়া। ও বিনয় বাবু, বলে বুঝছো না তো কাবু? আরে কি যে বলো দাদা, আমি এতই কি আর গাধা? পরেরটাতে যাই, নইলে শেষ হবে না ছাই। পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়। শোনো গো, শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটাই দামি। শোনো গো, শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটাই দামি। গর্ভাবস্থায় অন্ধ প্রতিবার শান্ত পরীক্ষা তোমার গানে। শোনো গো, শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটাই দামি। রাতেতেও বিশ্রামের দরকার, অন্তত 6 ঘন্টা। দিনেতেও বিশ্রামের দরকার, অন্তত 2 ঘন্টা। এ কথা যখন রাখবে মনে, এ কথা যখন রাখবে মনে, ভয়মুক্ত যে তুমি। শোনো তো বিনয় ভাইয়া, এই কথাটাই দামি। শোনো গো, শোনো গো বিনয় ভাইয়া, এই কথাটাই দামি। বাইরে বাইরে নাই রে, ভাবনা কিছু নাই রে, স্বাধীন দিশা চিন্তা নেই তো কোনো চিন্তা। শোনো বিনয়, আরেকটি কথা, ওই প্রসাবটা কিন্তু হাসপাতালে হবে, বাড়িতে নয়। সে বলতে বলো দিদিমণি, বলতে হবে না, আমি বাড়ি গিয়ে সব ব্যবস্থা শুরু করে দিচ্ছি। শোনো শোনো শোনো, বাড়িতে গিয়ে সব একদম ভুলে বসে থাকবে না তো? পাগল না পেট খারাপ, কিচ্ছু বলছি না। তোমার আর এই মনিকাদির কথাগুলো আমার পেটের মধ্যে সেটিয়ে রয়ে গেছে। ও কি আর যায় রে ভোলা, সুরের এই মাতল লীলা। এক একে এক, দুই একে দুই, এক একে এক, যা, দুই একে দুই। ওকে পাগল বলে ফেললাম। নাগর দিবে না? তুমি রাগ করলে না তো পাগল ভাই? ও নাগর দিবে না, ও তো বেশি পাগল। তো সংসারের আশায় এক খুব করা স্বপ্নের আশায় পাগল। আর আমি এই বিশাল জগৎ আমাকে মাগিলে, এ আত্মবোধ আমার দেবতা আমাকে জাগিলে, কোথায় আমার বোধ? চলো দিন ভাই,
চুপ করে পড়বে। সকাল বেলায় ঘাসের আগায় একটা নিটোল মুক্ত আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসবে। দারুণ নাম রেখেছো গো আব্দুল ভাই, দারুণ নাম রেখেছো। সে না হয় হলো, তা মেয়ের বয়স কত হলো? তা মাস নয়েকের মতো হলো। তাহলে তো বিসিজি, ইপিটি, পোলিও এসব টিকাকরণ পর্বগুলি সব শেষ করে ফেলেছে। সে আর বলতে, তোমাদের ওই স্বাস্থ্য কি যেন কথাটা, স্বাস্থ্য কার্ড। হ্যাঁ, স্বাস্থ্য কার্ড, ওতে যা যা বলা আছে সব করে ফেলেছি। আসলে কি জানো বিশু ভাই, ইংরাজি কথা তো, তাই সবসময় মনে রাখতে পারি না। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ তো। যা বাবা, এই স্বাস্থ্যকর কথাটা তোমার থেকে ইংরেজি হলো গো? না না, ওইটা পরের কথাটা, কাকা কাকা। তাহলে তাহলে দিদি ভাই কি দাঁড়ালো গো? একটা বাংলা আর একটা ইংরেজি, মানে বাংরেজি গো, বাংরেজি। ও পাগল ভাই, তুমি যা একখানা বানাচ্ছ না। বাবু দিদি ভাই না, এইসব কথাগুলো বললে না ওদের মনে গাঁথা হয়ে থাকবে গো, ওদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এবারে বলো তো আব্দুল ভাই, ওই টিকাকরণগুলির মাধ্যমে তুমি তোমার মেয়েকে কোন ছয়টি মারার রোগ থেকে বাঁচিয়েছো? হ্যাঁ বলো তো। এই যে দেখছি একেবারে বৃত্তি পরীক্ষা। দেখি, মনে করার চেষ্টা করি। হ্যাঁ, বলো বলো। এক শৈশবকালীন চক্ষা। বাহ, দুই। তুই শৈশবকালীন পক্ষাঘাত, মানে পোলিও। My light is very good. তিন। তিন ডিপথেরিয়া। দারুণ, চার বলো আব্দুল ভাই, চারটা বলো একবার। চার খুবই কাশি। বানিয়ে দিয়েছো আব্দুল ভাই। বলটাই ভাই, পাঁচটা বলো তো। এক দুই তিন চার ধনুষ্টঙ্গ। ফাটিয়ে দিয়েছো আব্দুল ভাই, ফাটিয়ে দিয়েছো। তুমি ছয়টা বলো, একবার ছয়টা বলো, ছয়। বলো ছয়। ছয়। ছয় 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 পালন করা হয়। মানে আরে কি হয়নি? ওই 6 নম্বর মনোরোগের টিকাকরণ হয়নি। আরে হয়নি বলে চলবে? ওটা ভীষণ প্রয়োজন। ওটা হামের মতো মারাত্মক রোগ থেকে বাঁচাবে। আরে বাবা, এই আব্দুল ভাই, পাতে পাতে আরে আব্দুল ভাই, পালিয়ে গেলে চলবে না। হ্যাঁ, দাও, দাও, ওই আব্দুল ভাই। টিকা নিতেই হবে। তাছাড়া এই 9 মাস বয়সে তো এটা দেওয়ার নিয়ম। তুমি ভুলতে পারছো না। না মানে সকলে বলে হাম ছেলেবেলায় সকলেরই হয়, আবার আপনি থেকে সেরাও যায়। হ্যাঁ, ঠিকই বলেছো। টিকা না নিলে প্রত্যেকটি শিশুরই হাম হতে পারে। তবে রোগটাকে তো হালকা ভাবে নিও না। এই রোগ সেরে যাবার 2-3 মাস পরেও এর প্রভাব কিন্তু থেকে যেতে পারে। সর্বনাশ। না, তাহলে দেরি করে কাজ নেই। হ্যাঁ, আরেকটা কথা আব্দুল ভাই। দিদি ভাই, আরো আছে, আরো আছে। হ্যাঁ, পাগল ভাই, আর সেটা খুবই খারাপ। অনেক ক্ষেত্রে শিশুদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। আর যেসব শিশু অপুষ্টিতে ভোগে তাদের ক্ষেত্রেই কিন্তু এগুলি বেশি দেখা যায়। কিন্তু দিদি ভাই, আমাদের দেশে তো অধিকাংশ শিশু অপুষ্টিতে ভোগে গো। আর সেই জন্যই তো আমাদের দেশের প্রত্যেকটি শিশুকে হামির টিকা দেওয়া অত্যন্ত জরুরি। তুমি কি কোনোদিন ভেবে দেখেছো আব্দুল ভাই, নিজের প্রথম জন্মদিন দেখার আগে কত শিশু মায়ের কোল খালি করে চলে যায়? কোনদিন যদি ভেবে দেখো আব্দুল ভাই, 5 বছর বয়স হওয়ার আগেই কত শিশু আমাদের দেশে ঝরা ফুলের মতো ঝরে পড়ে যায়। সন্তান হারা বাবা মার হাহাকার, তাদের বুক ফাটা কান্না, কোনোদিন কি তোমার বুকে একটু আঁচড় কাটে? একবার, শুধু একবারও কি তোমার মনে হয় না আব্দুল ভাই, যে আমি সেই সব হতভাগ্য বাবা মার ঘরে থাকতে চাই না? আব্দুল ভাই, এমন একটা গ্রাম কেন তুমি খুঁজে পাও না যেখানে শিশু মৃত্যু হয়নি, হচ্ছে না? একবার, শুধু একবার ভেবে দেখো তো আব্দুল ভাই, শহরে শিশু মৃত্যুর হার এত কম, আর আমাদের এইসব প্রত্যন্ত গ্রামগুলিতে শিশু মৃত্যুর হার এত বেশি কেন? আব্দুল ভাই, যদি তোমার সাবধান। না, ভাই, আমার সম্ভব যদি হারিয়ে যায়। হয় না তো কবি, হয় না? যে ফুল ফুটতেই ঝরে যায় সে হারিয়ে যায়, যে নদী মরুপথে দিশা হারায় সে হারিয়ে যায়। আমাদের গ্রামের কাজলা দিদিরা যখন হারিয়ে যায় তখন আমার বুকের ভিতরে একটা ব্যথা ঘুরে ঘুরে কাঁদে। নিজেকে বড় অসহায় মনে হয়। এই গান বাংলার আনাচি কানাচি গান পাতলে শোনা যায় সে আকুতি ভরা কান্না।
জন্য, মূর্খতার জন্য। কেন আমরা পারছি না আমাদের স্বপ্নদের জন্য এক নিরাপদ পৃথিবী তৈরি করে দিতে? পারছি গো, পারছি, আস্তে আস্তে পারছি। গ্রামের বুকে এখনো আধার আছে বলেই তো আমি আলোর গান গাই। তরকারি কথা জেনে নে, তরকারি কথা জেনে নে, শিশু মৃত্যু রুখতে শিশু রাখবে যতনে। তরকারি কথা জেনে নে। সন্তান যখন ঘরে এলো, ও তাকে বুকের দুধ খাওয়াই ভালো। সন্তান যখন ঘরে এলো, ও তাকে বুকের দুধ খাওয়ানোই ভালো। সন্তান যখন ঘরে এলো, ও তাকে বুকের দুধ খাওয়ানোই ভালো। সমাজ বয়স হওয়াই অব্দি, সমাজ বয়স হওয়াই অব্দি অন্য ভাবনা ভাবতে নেই। তরকারি কথা জেনে নে, তরকারি কথা জেনে নে। দু বছর শিশু বুকের দুধ খাবে, সঙ্গে পরিপূরক আহার দেবে। 2 বছর শিশু বুকের দুধ খাবে, সঙ্গে পরিপূরক আহার দেবে। দেখবি তখন অপুষ্টিকা, দেখবি তখন অপুষ্টিকা, রোগ জমে সাবধানে। তরকারি কথা জেনে নে, তরকারি কথা জেনে নে, তরকারি কথা জেনে নে। ঠিক কথা, সব কথা। এই জন্য তো বলে বুকের দুধ শিশুদের মরণ রুখে দেয়। কিন্তু কেন জানো আব্দুল ভাই, মায়ের দুধ শিশুদের শরীরে একটি রোগ প্রতিরোধ শক্তি জন্ম দেয়, আর শিশুদের রোগ প্রতিরোধ শক্তি ক্ষমতা খুবই কম। তাই তারা সহজে যে কোনো রোগে আক্রান্ত হয়। আর মায়ের দুধ তাদের শরীরে একটা নিরাপত্তা বলয় তৈরি করে, তাদের অসুস্থ হতে দেয় না। আর এটা তো জানোই আব্দুল ভাই, যে ওই অপুষ্টির ফলে বাচ্চাদের ওজন দিনকে দিন হ্রাস পেতে থাকে গো, হ্রাস পেতে থাকে। আর তখন কি করতে হবে বলো? শিশুদের অপুষ্টি ঠেকানোর জন্য শিশুকে আগের মতোই খাবার খাওয়াতে হবে। আর আমরা শিশুর অসুস্থতার সময়ে খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে বা খাবার খাওয়ানো বন্ধ রেখে ঠিক উল্টো কাজটাই করি। ঠিক বলেছো, এটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল। তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে শিশুদের অসুস্থতা শেষেও তাদের জন্য একটা বিশেষ খাবারের ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা দিদি ভাই, তুমি যে বললে বিশেষ খাবার, সেটা কি জিনিস? কিছুই না, একেবারে সাধারণ, যেমন ভাত, ডাল, রুটি, তার সঙ্গে সবুজ রঙের শাকসবজি, হলুদ ও কমলা রঙের ফল, যেমন আম, কমলা লেবু, পেঁপে, এইসব আর কি। আসলে আসলে কি জানো আব্দুল ভাই, এইসব খাবারগুলির মধ্যে না ভিটামিন আছে গো।
মনিকাদি, মনিকাদি, তুমি চলে আসার পর পাশে 3-4টা গ্রাম থেকে 3-4 জন লোক এসে তোমাকে খোঁজাখুঁজি করছিল। ওই 3-4টা গ্রামে ডায়রিয়া দেখা দিয়েছে, 3-4টে ছেলে প্রচন্ড অসুস্থ। কি হবে মনিকাদি? অন্য গ্রামে একটা ছেলের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। কি হবে মনিকাদি? চোখের সামনে যদি ছেলেগুলো আরে না না, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। তুমি যাও, গিয়ে ওআরএস প্যাকেটে নিয়ে তাদের খাইয়ে দিতে বলো। আর দেখো, বাচ্চার দেহ যেন কোনো মতে জল শূন্য না হয়। আর মায়েদের বলো যেন স্বাভাবিক খাবার না বন্ধ করে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে না মনিকাদি? না না, কিচ্ছু হবে না, তুমি যাও। আর আমি যা বললাম গিয়ে ঠিক তাই করো। ঠিক আছে, কিন্তু শোনো শোনো শোনো, তুমি গিয়ে বলবে যেন ওই বমি ও পায়খানাগুলির মধ্য দিয়ে না শরীরের সব পুষ্টিকর উপাদানগুলি বেরিয়ে যায়। তুমি বলবে স্বাভাবিক খাবারটা চালিয়ে যেতে। আর মায়ের তো সেটা তো চলবেই। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। কিন্তু তুমি একবার যাবে না মনিকাদি? হ্যাঁ, আমি যাবো, কিন্তু আগে শ্বাসকষ্ট আক্রান্ত বাচ্চাগুলোকে আগে দেখে আসি, তারপর আমি যাচ্ছি। কিন্তু তুমি যাও, আর দেরি করো না। আর যা বললাম গিয়ে তাই করো। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি গিয়ে গ্রামে গ্রামে তোমার আর এই বিশুদার কথাগুলো আমি গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়ে যাচ্ছি। আব্দুল ভাই, তুমি আমার সাথে চলো। হয়তো বাচ্চাটিকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হতে পারে, তোমার সহায়তা লাগবে। কিন্তু দিদি সাহেব, ব্যাপারটা কি খুব বাড়াবাড়ি পর্যায়ে আছে? আসলে না, দেখে বলতে পারছি না। বাচ্চাটা যদি খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, ধরো মিনিটে 50 বারের বেশি, আর পেটটা যদি পিঠের দিকে বসে গিয়ে থাকে না, তাহলে তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে, তাহলে বাঁচানো যাবে না। বুঝতে পেরেছি দিদি সাহেব, বুঝতে পেরেছি। চলো, আমি তৈরি। আব্দুল ভাই, তুমি আসবে না? আমি যাবো। না দিদি ভাই, আমি তোমার ওই সঠিক বার্তাগুলো না আমি গ্রামের মানুষকে একটু জানিয়ে আসবো, তাতে মনে হয় তাদের বেশি উপকারে লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাই করো, আমরা আসছি, তুমি তাই করবে আব্দুল ভাই। অশিক্ষা আর কুসংস্কারে ভরা গ্রাম, এই সব কটা গ্রামকে জাগাতে হবে। ডেকে ডেকে বলতে হবে ঘর দর পরিষ্কার রাখো, বাড়িতে একটা করে শৌচালয় বানাও। নোংরা মাছির জন্ম দেয়, আর সেই মাছি খাবারে বসে খাবারকে দূষিত করে। তার ফলে কলেরা, আন্ত্রিক এসব মহামারী রোগের দেখা দেয়। তাই খাবার আগে এবং মলত্যাগের পর যদি ভালো করে সাবান দিয়ে একবার হাত ধুয়ে নেওয়া যায়, দেখবেন 80% রোগ না এমনিতেই সেরে গেছে। গ্রামের মুখে এখনো আধার, চাপ চাপ আধার। এই আধার তোকে তাড়াতে হবে রে বিশু, এই আধার তোকে তাড়াতে হবে। খাঁচায় বন্দি হওয়া পাখিগুলোকে আকাশে উড়িয়ে দে। দেখবি ওরা গান গেয়ে সারা আকাশ বাতিয়ে দিচ্ছে। ধান ওরে ভেঙে ফেল, এই কুসংস্কার অজ্ঞতার প্রাচীর ভেঙে দেয়। এ গ্রাম তোমার আমার, এ গ্রাম তোমার আমার, এ গ্রাম তোমার আমার, এ গ্রাম তোমার আমার। আমাদের
নমস্কার সমস্ত দর্শকদের আমাদের মানভোগ আনন্দাশ্রম নিত্যান্ত ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমাদের বিধায়ককে আমরা মানটের পক্ষ থেকে আমাদের নাটক গোষ্ঠী, এই নাটকটি আমরা এমনি এডসেন নিয়ে, মা শিশু নিয়ে, মশা ম্যালেরিয়ার সম্বন্ধে আমরা বিভিন্নভাবে প্রত্যন্ত গ্রামের পর গ্রাম আমরা প্রচার চালিয়ে যাই। যেখানে দরকার সবার আগে মানুষের সচেতনতায় আনে সুস্বাস্থ্য। এই সচেতনতা আমরা টাউনের বুকে নয়, শহরের বুকে নয়, আমরা প্রত্যন্ত গ্রাম, যেখানে আমলাশোল, বরিশোল, মাকড়খোলা, এইসব প্রত্যন্ত গ্রামের ভিতরে ভিতরে এই মানটের পক্ষ থেকে আমরা নাটকটি পরিবেশন করে বিভিন্নভাবে মানুষকে সচেতনতা গড়ে তোলার সাহায্য করছি এবং চাই আপনাদের সহযোগিতা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের নাটকটি এখানে শেষ করছি। নমস্কার। আমরা আমাদের মুখে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো মহাশয়। তাকে আমরা হার্দিক অভিনন্দন জানাই। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রেমী মানুষ তথা 2 নম্বর ব্লক গোয়ালতুরির 9 নম্বর পিয়াখানা অঞ্চলে আজ বর্তমান সরকারের সহযোগিতায় মান পরিচালিত যে স্বাস্থ্যসেবী 9 নম্বর পিয়াখানা অঞ্চলে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা এলাকার মানুষ তথা আমাদের শালবনী বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, সমাজসেবী আমাদের রুবিদা, সহযোগী দুলালদা, সহযোগী শ্যামসুন্দর সত্যপতি, সহযোগী কিশোরী মোহন সিংহ, সহযোগী অরুণ কুমার পাল, আমাদের সহযোগী কাবেরী চ্যাটার্জি, আমাদের সংখ্যালঘুর তরফ থেকে আক্তার আলী খান, এলাকার স্বনামধন্য বুদ্ধিজীবী প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় রাঘহরি কন্যা, বর্তমান হুমগড় গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার এবং বর্তমান গার্লস স্কুলের পরিচালক মন্ডলী অসিত কুমার গোস্বামী প্রাক্তন শিক্ষক এবং আমাদের অঞ্চলে এবং মান আধিকারিক তৎসঙ্গে আমাদের অঞ্চলে প্রধানই এখন তাকে মনোরঞ্জন বাবুর সহযোগিতায় এবং বর্তমান অঞ্চলে যে সমস্ত কর্মচারী তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এই সমস্ত অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য আমি তুষারকান্তি পণ্ডা মহাশয়কে অনুরোধ করছি। এই মহতী সভা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি কতটা কি করতে পারবো জানি না। যদি কিছু ভুলভ্রান্তি ঘটে থাকে সভা পরিচালনা করতে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রথমেই আমি এই সভায় সভাপতিত্ব করার জন্য মাননীয় প্রধান 9 নম্বর পিয়াখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় শ্রী যুক্ত মনোরঞ্জন হেমব্রমের নাম প্রস্তাব করছি। এরপর
এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মান্ডের আধিকারিক মাননীয়া পাপিয়া সেন মহাশয়াকে। মাননীয় বিধায়ক শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় ও অন্যান্যরা, আজকে আমরা যে এই ভ্রাম্য শিবিরটি করছি তা কিন্তু কতগুলো কারণ আছে। কারণ বেশ কিছুদিন আগে আপনারা জানতে পারবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া উনি বলেছিলেন যে মানুষের দৌড়ে দৌড়ে উনি স্বাস্থ্য পরিষেবাকে পাঠিয়ে দেবেন। সেই পাঠানোর যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা এতদিনে আমরা সফল করতে পেরেছি আশা করি। তবে সফল তো একা হয় না, সফল সকলকে নিয়ে হতে হয়। আজকে যারা এখানে আছেন মাননীয় মহাশয়গণ এবং মাননীয় বিধায়ক মহাশয়ের কাছেও আমার আবেদন থাকবে এই পরিষেবাটা যেন সত্যি সত্যি মানুষরা ভালোভাবে পেতে পারে। ভালোভাবে পাওয়ার জন্য দায়বদ্ধতা যেমন আমাদের আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই জায়গায় আমরা এই শিবিরগুলো করব সেই জায়গাটা যেন একটা ভালো জায়গা হয়, একটু পেশেন্টরা এসে বসতে পারে এবং যারা এই পরিষেবাগুলো দেবে তারা যেন ঠিকমতো যথাযথভাবে দিতে পারে। আমরা যে পরিষেবাগুলো দেব সেই জায়গায় যদি আপনারা আমার বেশি করে বলা এই জন্যই যেহেতু জিপিতে করছি আপনারা একটু মনিটরিং সুপারভিশনটাও করবেন। কারণ মান্টের পক্ষ থেকে আমাদের 9টা এরকম ক্লিনিক দেওয়া হয়েছে, কাজে এই ভ্রাম্যমাণ শিবিরে আমাদের কন্টিনিউয়াসলি খুঁজতে হচ্ছে সব জায়গায় ঠিক মতো চলছে কিনা। এবং আরেকটা খবর যেটা বলি, যে সমস্ত গ্রামের মানুষজন তারা হেঁটে আসতে পারবেন না তাদেরকে বাড়ি থেকে তুলে আনার জন্য কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি যাতে তারা ঠিকমতো এসে এই পরিষেবাটা নিতে পারেন। তাই ব্যবস্থা আমাদের কিছু আছে, আপনাদের তরফ থেকে কিছু সাহায্য আছে, নিশ্চয় সবে মিলে করি কাজ এই জিনিসটা আমরা কিন্তু খুব সবাই ভালো করে জানি। তাই এই জায়গায় সাহায্যের জন্য আমরা অপেক্ষায় রইলাম এবং আজকে আমি বেশি কিছু সময় নেব না, বিধায়ক মহাশয় ভীষণই ব্যস্ত। আর পরে আমরা আরো ডিটেলস যত কথাবার্তা বলার স্কোপ পাবো। আপনাদের যদি কখনো মনে হয় যে আমাদের কাছে আরো কিছু জানতে চান আপনারা বলবেন, আমরা নিশ্চয়ই এসে আপনাদের সঙ্গে বসে আলোচনা করব। কারণ যে কোনো কাজ করার সময় বসে আলোচনা করলে সেই কাজটাকে সুষ্ঠুভাবে আরো মানুষের কাছে এগিয়ে নেওয়া যায়। আমাদের কিন্তু যেটা পরিষেবার মধ্যে রয়েছে প্রতিদিন মিনিমাম আমরা বলছি 100 জন পেশেন্ট আমার আসতেই হবে। আমাদের এখানে ডাক্তারবাবুদের কাছে বলা আছে, কাজে 100 জনটা আসতেই হবে, তার উপরে যত আসবে সেই পরিষেবা আমরা দিয়ে যাব। কাজে আপনাদেরও যদি কোনো কিছু সাজেশন থাকে সেটাও দিয়ে দেবেন। কাজে আমি আর সময় বেশি নিচ্ছি না। মাননীয়া পাপিয়া সেন মহাশয়কে ধন্যবাদ। ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির আজকে হিমগড় এলাকার পিয়াসাড়া গ্রাম পঞ্চায়েতে কলকাতা 2 অর্থাৎ গোয়ালতোড় ব্লকের এই শিবির উদ্বোধন এবং পরিচালনা করছেন আমাদের কলকাতার মান নামক একটা সংস্থা। আমরা চাই গ্রাম থেকে গ্রামান্তরে দরিদ্র পরিবারের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যকে নিরোগ শরীরকে রাখার জন্য পরিষেবা পৌঁছে যাক। কিন্তু এই পরিষেবা মানুষের কাছে দেওয়া এবং নেওয়ার জন্য যে যৌথভাবে পরিকল্পনা দরকার, যে সাহায্য সহযোগিতা দরকার, যারা দেবে এবং যারা করবে যে আন্তরিকতা দরকার, সেই সহভাগী আন্তরিকতা মর্মস্পর্শী হৃদয় মানববোধ আজকে মানুষের মন থেকে উঠে যাচ্ছে। সেইরকম একটা ঘোর সংকটে দাঁড়িয়েও মা মাটি মানুষের নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলাতে প্রতিটা পরিবারের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে সেই মহামনীষী মোহাম্মদের বাণীকে পাথেয় করে বলছে, যদি পর্বত না আসে পর্বতের কাছে আমাকে সাধনা করার জন্য পৌঁছে যেতে হবে। তাই মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার পাথেয়কে চিন্তা ভাবনা করে যে মান নামক সংস্থাকে দায়িত্ব দিলেন এনআরএইচএম, গ্রামীণ রুরাল হেলথ মিশন, যে ন্যাশনাল হেলথ মিশন আছে, তাদের মধ্য থেকে আমরা চাই যে মানুষের মধ্য থেকে সেই স্বাস্থ্য পরিষেবা শুধু উদ্বোধনের মধ্য দিয়ে নয়, কার্যে রূপান্তর হয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। মানুষ সুস্থ সবল থাকবে,
মন এবং মানসিকতার দিক থেকে মানুষ আগ্রহের সঙ্গে গ্রহণ করবে এবং গ্রহীতা এবং দাতাদের মধ্য দিয়ে দেওয়া এবং নেওয়ার মধ্য দিয়ে একটা মানব সম্পর্ক, একটা সমন্বয় সাধন হবে। মানুষের যে চিন্তা ভাবনা, যে অভাব অভিযোগ আমরা মুক্ত করতে পারবো। তাই আসুন আমরা সবাই মিলে আজকের এই ব্রাহ্মণ্য শাস্ত্র পরিক্রিয়ার মধ্য দিয়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দায়িত্ববদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয়, ন্যায় পরায়ণ হয়, মূল্যবোধ নৈতিক বোধের দায়িত্বের বিকাশ তৈরি করি, যার জায়গা থেকে আমাদের এই শিবিরটা সার্থক হবে। আগামী দিনে যারা প্রত্যন্ত গ্রামান্তরে পিছিয়ে আছে, পৌঁছে আছে, বঞ্চিত আছে, যারা হসপিটালে গোয়ালতোড়ে যেতে আমলাশুলিতে যেতে পারছে না, যারা আমাদের শালবনিতে যেতে পারছে না, বা যে সমস্ত গ্রামীণ হসপিটাল বিপিএইচসি পিএইচসি প্রায় মৃতপ্রায় বন্ধ হয়ে গেছে, তাদের সেই সমস্যা ঘাটতিকে পূরণ করার লক্ষ্যে, মানুষকে সচেতন করার লক্ষ্যে, মানুষ যদি আমাদের কাছে না আসে অন্তত তাদের সামনে কাছাকাছি গিয়ে পৌঁছানোর একটা লক্ষ্যে আমরা এই ব্রাহ্ম স্বাস্থ্য পরীক্ষা শিবির, চিকিৎসা শিবির আপনাদের কাছে নিয়ে এসেছি। কিন্তু নিয়ে আসলে হবে না। আজ থেকে 1-2 বছর আগে যখন আমি একটা জীবির প্রধান ছিলাম, সেদিন একটা সেমিনারে বলেছিলাম যে মানুষ আজ অপুষ্টিতে মরছে কেন? এত ভিটামিন বড়ি দেওয়া হচ্ছে, এত আশা কর্মী তৈরি করা হয়েছে, এত নার্স তৈরি করা হয়েছে, এত সাব সেন্টার তৈরি করা হয়েছে, অথচ মানুষের কাছে সেই পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার জায়গাটা কি? কেন বঞ্চিত হচ্ছে এই জায়গাটা? বঞ্চিত হওয়ার একটাই জায়গা, সেটা যাকে যা দায়িত্ব দেওয়া হচ্ছে, যাকে যা দায়িত্বে কর্তব্য পালন করা হচ্ছে, মানুষ কিন্তু আমরা কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে ত্রুটি তৈরি হচ্ছে। আমাদের মধ্যে যদি মানবিক বোধ না থাকে, আমাদের মধ্যে যদি মূল্যবোধ না থাকে, আমাদের মধ্যে যদি বিবেক না থাকে, আমি যদি ডাক্তার হয়ে মানসিকতার দিক দিয়ে সেবা শুশ্রূষা করে মানুষকে সুস্থ করে চিকিৎসা করার মানসিকতা তৈরি করতে না পারি, তাহলে একটা ডাক্তার 50,000 টাকা 1 লাখ টাকা বেতন পালেও ভালো সেবামূলক কাজকর্ম হবে না। অত্যন্ত ঘাটতি হয়ে দাঁড়িয়েছে আজকে এই জায়গাটায়। আমরা চাই সেই পুনরুত্থানের অভ্যুত্থান ফিরিয়ে আনতে হবে। মানুষের সেই মানবিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যে দায়িত্বের কর্তব্যের জায়গা থেকে মানুষ গ্রাম সমাজ তৈরি করেছিল, স্কুল কলেজ হসপিটাল তৈরি করেছিল, গ্রাম পঞ্চায়েত তৈরি করেছিল, গ্রাম স্বরাজ তৈরি করতে চেয়েছিল, দরিদ্র মুক্ত গ্রাম তৈরি করতে চেয়েছিল, সমাজের মধ্যে একটা মানবিক বিনিময় তৈরি করে সম্পর্কের স্থিতাবস্থা করতে চেয়েছিল। কেন ঘাটতি হবে সেই জায়গায়? সেই মনীষীদের কথা পাথেয় করে বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি শরৎচন্দ্র, সুকান্ত, রবীন্দ্রনাথ, যাদের চিন্তা ভাবনাকে পাথেয় করে, যাদের নীতি আদর্শকে চর্চা করে, ডক্টর বিধায়ের মতো মানুষ যারা গ্রাম থেকে গ্রামান্তরে পিএইচসি তৈরি করেছিল, গোয়ালতোড় ব্লকের শালবনি পিএইচসি তৈরি করেছিল গোয়ালতোড় বিপিএইচসি তৈরি করেছিল, আমলাশুল পিএইচসি, সেই সমস্ত হসপিটাল আজকে মৃতপ্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু রোগের সংখ্যা দিনের দিন বাড়ছে। তাই সরকারি একটা জনমুখী উদ্যোগ, আজকের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবাকে সর্বান্তকরণে সাফল্য করতে গেলে যেমন ডাক্তার বাবুদের একটা উদ্যোগ দরকার, এই সংস্থার আধিকারিকদের একটা চরম মানসিকতার উদ্যোগ দরকার, তার সঙ্গে সঙ্গে দরকার যারা গ্রহণ করতে আসছে, যারা চিকিৎসা পরিষেবা নিয়ে আসছে, তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকবে, আমি শুধু পরিষেবা নেব না, অন্যরা যাতে পরিষেবা নিতে আসে। গ্রামান্তরে যারা আজও শিক্ষার অবস্থা আছে, যাদের আজও শিক্ষা থাকলেও অনেক মানুষ মানসিকতার দিক থেকে চিকিৎসার অবহেলা করে সুনির্দিষ্ট সময়ে পরিষেবা নেয়নি, তার ফলে মারাত্মক শারীরিক দুর্ঘটনা ঘটতে পারে, মারাত্মক শারীরিক সমস্যা ঘটতে পারে, একটু অভাবের মধ্য দিয়ে সমস্যা বাড়তে থাকে। আমরা দেখেছি যে টিবি রোগের ওষুধ গ্রামীণ টিউবারকুলোসিস সাব সেন্টারে দেওয়া হয়, অনেক রোগীকে ওষুধ দেওয়া হলো, নিয়মিত খেতে যায় না, তার অবহেলা এবং দায়িত্বহীনতার অভাবে। তাহলে আমরা যে সাব সেন্টারে ওষুধ পাঠালাম, আমরা যে ডাক্তার নিয়োগ করলাম, আমরা যে এনএম নার্স নিয়োগ করলাম, আমরা যে আশা কর্মী নিয়োগ করলাম, কোটি কোটি টাকা গভর্নমেন্ট ব্যয় করলো, মানুষের জান মাল প্রাণে কিন্তু কাজে লাগলো না। তাই আসুন আমরা সকলে মিলে পরস্পরের পরিপূরক হই, সকলে মিলে দায়িত্ব কর্তব্য পরায়ণ হই, মানুষের সেবায়, দেশের সেবায়, সমাজের সেবায় নিজেকে উৎসর্গ করি, নিজে বাঁচি, অপরকে বাঁচতে জায়গা করে দিই। সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে আজকে এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা উদ্বোধন হলো। আগামী দিনে ভবিষ্যতে এই পরিষেবা আরো বাড়বে। আমরা প্রতিটা শিশু
শিশুর কাছে, প্রতিটা মায়ের কাছে, প্রতিটা পরিবারে, প্রতিটা মানুষের কাছে সেই পরিষেবা নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা, আমাদের আন্তরিকতা, সকলে মিলে একটা সুবর্ণ সোনার বাংলা তৈরি হবে, সুস্থ নিরোগ শরীর তৈরি হবে, সুস্থ সমাজ তৈরি হবে। সবাই সহযোগী হয়ে বাঁচবো, সুখে বাঁচবো, শান্তিতে বাঁচবো, একটা উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। এই কথা বলে সকলকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ পাত্র করে যাতে মানুষের সেবায়, দেশের সেবায়, আপনার সবাই দেশের সবাই নিজের জীবন উৎসর্গ করতে পারি, এই কথা বলে আমার ক্ষুদ্র তাৎক্ষণিক বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। এখানে উপস্থিত হয়েছেন আমাদের শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো মহাশয়। এখানে উপস্থিত আছেন ডক্টর ভুক্তা। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী দুলাল মণ্ডল, শ্যাম সৎপতি, বিশিষ্ট সমাজসেবিকা মাননীয়া কাবেরী চ্যাটার্জি, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় রাখরি পন্না মহাশয় এবং অসিত গোস্বামী এবং বর্তমান প্রধান শিক্ষিকা হুমগড় বালিকা বিদ্যালয়ের মালা মজুমদার মহাশয়া। এখানে উপস্থিত আছেন মান্টের আধিকারিক পাপিয়া সেন। প্রথমেই আমরা আমাদের মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে ফুল দিয়ে আমরা অভ্যর্থনা জানাবো। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন অভ্যর্থনা জানানো হবে। প্রতিমা দাস অভ্যর্থনা জানাবে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় রবি রায় মহাশয়। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন বিশিষ্ট সমাজসেবী দুলাল মণ্ডলকে প্রতিমা দাস। শ্যাম সৎপতি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন প্রতিমা দাস। এরপর আমাদের বীরময়ী সাহেবকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন কাবেরী চ্যাটার্জিকে। এবার পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের আজকের সভার সভাপতি এবং 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন হেমব্রম মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাবেন আমাদের গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া মালা মজুমদার মহাশয়কে। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে অসিত গোস্বামী মহাশয়কে, বিশিষ্ট শিক্ষাবিদ। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাখরি পন্না মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে বিশিষ্ট সমাজসেবী কিশোরী মোহন সিংহ মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে বিশিষ্ট ডাক্তার পি.কে. ভুক্তা মহাশয়কে। এরপর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হবে আমাদের এই আজকের যে মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানের যিনি যারা পরিচালনা করছেন সেই মান্টের আধিকারিক মাননীয়া পাপিয়া সেন মহাশয়াকে।
আপনারা মানে শুনছেন আজকের এই ঠিক আছে এটা এক্সরে হবে তারপরে যেরকম হাত ভাঙা যায় কন্টিনিউ কদিন ধরে হবে এটা প্রতিদিন থেকে একদিন করে সপ্তাহে তো মাসে চারবার প্রতি সপ্তাহে একদিন আসা হবে তাই তো আবার অন্য একটা এক্সাম চলে যাবে আবার একটু যদি এইভাবে দিতে বলবেন ঠিক আছে সকালে ঠিক আছে তাহলে আমার ব্লকের মধ্যেই তো থাকবে তারপরে এইখানে ওর নামে কি হলো যদি কাম না করে তারপর পাশে আমরা দিচ্ছি যেরকম ভাবে কতদিন করে এটা তো আমার থাকবে এনআরআই যে কথা করা হচ্ছে তারা দিচ্ছে ওরা দিচ্ছে তো কত টাকা দিচ্ছে প্রজেক্ট হচ্ছে না প্রজেক্টটা উল্টো টেন্ডার হয়েছে হ্যাঁ টেন্ডার হয়ে যেরকম হয়েছে এখন প্রথমে আমাদের চালাতে হবে জানাই বাজেট কত আছে 64,675 64,000 অবশ্যই চলবে এটা তো এক বছর তো চলবেই তারপরে তো ন্যাচারালি কন্টিনিউ হবে এরকম চারটা তো বন্ধ করতে পারবে না তাহলে তো মানুষকে একটা সুযোগ দিয়ে 64,000 ওই হ্যাঁ হ্যাঁ এটা ল্যাব হচ্ছে মানে ওই দিয়ে দিলে 33-40,000 3300 টাকা 3500 টাকা দাম এটা আছে কি ব্লাড সুগার টেস্টের নাই না আরো টেকনোলজি মেথড আরো না আমি ওই ব্লাড দিলাম হ্যাঁ ওটাও আছে ওটা থাকে ওটা পাবে ওই যেটা আপনি বলছেন সেটা হচ্ছে মানে ব্লাড গ্লুকোমিটার পিক আপ করে বার করে যেটা গ্লুকোমিটার সেগুলো কত হ্যাঁ ওটা ওর থেকে রেজাল্ট আরো মডিফাই আরো ভালো স্যার প্রত্যেকে এটা ভালো এটা অনেক বেশি স্যার অনেক বেশি বড় টেকনোলজি টেকনিশিয়ান বলতে কোন কি ডিএমআই প্যারামেডিক্যাল হচ্ছে প্যারামেডিক্যাল হ্যাঁ হ্যাঁ প্যারামেডিক্যাল যে মানে ঠিক আছে এবার আমাদের মেডিসিনটা দেখুন মেডিসিন ইউনিট চালু করার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার প্রচেষ্টা নিতে চলেছে। আমি জানতাম না 3 দিন আগের খবর, আজকের অনুষ্ঠানটি আমি দেখতে পাবো। আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা এবং যাদের পরিচালিত এই স্কুল তাদের সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা গ্রামে বাস করি, আমাদের এই অঞ্চল চিকিৎসা পরিষেবা থেকে অনেকটা দূরে আছে। সার্বভৌমিক কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এলাকার বিভিন্ন মানুষজনের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা দেখা দেয়। আমি প্রথমেই আজকে মানতে যিনি আধিকারিক এসেছেন তার কাছে তাদের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত হই এবং জানতে পারি যে তাদের এই চেষ্টা কিভাবে কার্যকরী করা হচ্ছে এবং সম্ভবত এই ধরনের প্রচেষ্টা আমি কখনো দেখিনি, আমার এত বয়স হলো কখনো দেখিনি। আমরা জানি
স্বাস্থ্য হচ্ছে সম্পদ। সেই স্বাস্থ্য কিন্তু একদিনে গড়ে ওঠে না। একটি শিশু জন্মানোর পর থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি ও তার বিকাশ ঘটে। বৃদ্ধি এবং বিকাশের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে না পারলে, স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্যমনস্ক না হয়ে উঠতে পারলে কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব নয়। আমি অবাক হয়ে দেখলাম যে মাল্টের পক্ষ থেকে স্বাস্থ্য সম্পর্কে কি ধরনের সুযোগ সুবিধা এলাকার লোক পাবে তা জানি না। তো আজকের এই যে অনুষ্ঠানের প্রারম্ভে যে নাটকটি বরচস্ত হলো, এর বক্তব্য বিষয়বস্তু ভাবগম্ভীরতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো মনে হয় যে চিকিৎসা পরিষেবার চাইতেও মানুষের রোগতা দূরীকরণে এই ধরনের প্রচেষ্টা গ্রামেগঞ্জে যদি ছড়িয়ে দেওয়া যায়, প্রত্যেকটি পাড়ার আটচালায় যদি এই ধরনের একটি করে অনুষ্ঠান করা যায়, আমার মনে হয় মানসিক দিক দিয়ে স্বাস্থ্য সম্পর্কে জনগণের সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। শিশু জন্মায় তার স্বাভাবিক নিয়মে, কিন্তু জন্মানোর পর তাকে সঠিক পথে পরিচালিত করা, সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার দায়িত্ব কিন্তু একদিকে যেমন মায়ের, তেমনি সমাজের, তেমনি দেশের এবং রাষ্ট্রের। এখন প্রশ্ন হলো, সেই যে সমস্ত বিভিন্ন দিকগুলো আছে যা শিশুর সুস্বাস্থ্যের পরিপন্থী, সেই দিকগুলোকে দেখিয়ে দেওয়া, সেই দিকগুলো সম্পর্কে ইঙ্গিত দেওয়া এবং প্রয়োজনে চিকিৎসা পরিষেবার সুযোগ দেওয়া, এগুলো হচ্ছে মূল জিনিস। আমি খবর নিয়ে জানলাম যে এই ধরনের যে ভ্রাম্যমাণ ইউনিটটি আমাদের এই 9 নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ উদ্বোধন ঘটল। এরা সপ্তাহে 4 দিন করে প্রতিটি গ্রাম সংসদে গিয়ে গ্রাম লোকদের পরিষেবা দেবে এবং আর 100টি গ্রাম সংসদের ক্ষেত্রে আবার নতুন করে নতুন দল হবে এবং সেক্ষেত্রে ওই ধরনের প্রচেষ্টা নেওয়া হবে। এদের যে সমস্ত পরিষেবাগুলি দেওয়ার কথা আমি জানলাম, তার মধ্যে রক্ত পরীক্ষা, তার মধ্যে এক্সরে, তার মধ্যে পুষ্টি তথা উপপুষ্টি বা অনুপুষ্টি যেগুলো ঘটছে তার কার্যক্রম পর্যালোচনা করা এবং অপুষ্টি বা অনুপুষ্টি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে এরা আমাদের এলাকার মানুষদের সাহায্য করবে বলে আমরা জানতে পারলাম। যদি এই ধরনের চেষ্টা ফলবতী হয়, তাহলে বিশেষ করে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিশুদের বিকাশ ত্বরান্বিত হবে এবং শিশুরা অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে। আজকে যে নাটিকাটি আমরা দেখলাম, তার মাঝখানে দেখানো হয়েছে অপুষ্টির মূল কারণ কিন্তু অপুষ্টি নয়, অপুষ্টির মূল কারণ কিন্তু নিরক্ষরতা। মোটামুটি যে খাদ্য